আজকে ক্লাস 11-এর একটি চ্যাপ্টার লিমিট বা সীমা, এটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে সীমা কি জিনিস? তো আমরা এর আগের চ্যাপ্টারে অপেক্ষক বা ফাংশন সম্পর্কে জেনেছি। তো কোনো একটা ফাংশনের সীমাস্থ মান বের করার নাম হচ্ছে লিমিট। অপেক্ষকের সীমাস্থ মান বের করার নাম হচ্ছে লিমিট। তো সীমাস্থ মান ব্যাপারটা কি সেটা বলার আগে আমি একটু একটা ছোট্ট গল্প বলবো, যে লিমিট এর উৎপত্তির ইতিহাস বা ম্যাথমেটিক্সের একটা নতুন অধ্যায়ের উৎপত্তির ইতিহাস। এই লিমিট উৎপত্তির সাথে সাথে আমাদের কলন বিদ্যার উৎপত্তি হয় ম্যাথমেটিক্সে। তো সেটা ইতিহাস সম্পর্কে একটু বলবো। আমাদের দুজন ম্যাথমেটিশিয়ান, দুজনে একদম ইন্ডিপেন্ডেন্টভাবে, মানে আলাদা আলাদাভাবে দুজনে প্রথম এই লিমিট সম্পর্কে নিজেরা ভেবেছেন। সেটা হচ্ছে, ওনারা বলছেন যে একটি রসগোল্লা এমনি একবারেই খেয়ে নেওয়া যায়, কিন্তু আমরা ক্লাস 8-এর কিছু কিছু অঙ্ক, সম্পূর্ণ কাজ এক অংশ বা সম্পূর্ণ রসগোল্লা যদি আমরা এক অংশ ধরে ম্যাথমেটিক্সে হিসাব করে যদি খেতে চাই, তাহলে কি দাঁড়ায়? আমি মনে করছি সম্পূর্ণ রসগোল্লাটি এক অংশ। তো ওনারা বলছেন প্রথম দিন যা আছে তার হাফ খেয়েছেন আর হাফ রেখে দিয়েছেন। পরের দিন কি করছেন, এই হাফ অংশ ছিল তার থেকে তার হাফ খাচ্ছে, তার মানে 1/4 অংশ খেয়েছে আর 1/4 অংশ আবার রেখে দিয়েছে। এই 1/4টাকে আমরা কি লিখতে পারি? 2-এর মাথায় স্কোয়ার হিসাবে এটা রেখে দিয়েছে। তো তারপর দিন যখন খাচ্ছে, তো বলছে যে যা আছে তার হাফ খেতে বলছে, মানে 1/8 অংশ খেতে বলছে, অ্যাকচুয়াল এটা খেতে বলছে। তাহলে পড়ে থাকছে ওই 1-এর মাথায় 2-এর, এই 1-এর নিচে 2-এর মাথায় 3 অংশ, এটা পড়ে থাকছে। তো এইভাবে যদি চিরকাল খেতে থাকে, দেখা যাচ্ছে রসগোল্লা আর শেষ হচ্ছে না। কোনো একটা সময় গিয়ে 1-এর মাথায় এই 1-এর নিচে 2-এর মাথায় কথার কথায় n পড়ে থাকছে। এই n হচ্ছে একটা বিশাল বড় সংখ্যা, হতে পারে মনে করো 1 কোটি বা 5 কোটি বা 10 কোটি, যাই হোক, কিন্তু পড়ে থাকছে, কখনো রসগোল্লাটা খেয়ে শেষ হচ্ছে না। এত অংশ সবসময় পড়ে থাকছে। তো ওনারা বলছেন তাহলে কি বাস্তবের সঙ্গে ম্যাথমেটিক্সের কোনো মিল নেই? ঠিক এই মিল আনার জন্য ওনারা যেটা করলেন, সেইটা থেকে আমাদের সীমার বা লিমিটের উৎপত্তি হলো। ওনারা বলছেন যে এন যত লার্জ হবে, এন টেন্ডস টু ইনফিনিটি, এটা পড়া হয় এইভাবে, এন টেন্ডস টু ইনফিনিটি। এটা হচ্ছে ইনফিনিটি একটা জাস্ট সিম্বল, মানে আমরা এন কে যত ইচ্ছা লার্জ করছি, তার মানে হচ্ছে এন এর মান, মানে আমরা রসগোল্লাটা খাচ্ছি কথার কথা 10 কোটি বার ধরে খাচ্ছি, তাহলেও আমাদের থেকে যাচ্ছে 1-এর নিচে 2-এর মাথায় 10 কোটি পড়ে থাকছে। তো তাহলে বলছেন যে যখন এন টেন্ডস টু ইনফিনিটি, মানে যত লার্জ হচ্ছে, তখন বলছে বাস্তবের সঙ্গে মিল আনার জন্য এই 1-এর নিচে 2-এর মাথায় n, এটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, না হলে বাস্তবের সঙ্গে মিল থাকছে না, তাই এটা টেন্ডস টু 0 করতে হচ্ছে। তাহলে আমাদের রসগোল্লাটা বাস্তবে এবং ম্যাথমেটিক্সের সাহায্যেও আমাদের শেষ হবে। তাই বলছে যে এন যত লার্জ হচ্ছে, এটা তত টেন্ডস টু 0, মানে হচ্ছে 0 দিকে যাচ্ছে। এন যত আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাচ্ছে, তখন আমার এই যেটা পড়ে থাকছে এটা 0-র দিকে যাচ্ছে। ম্যাথমেটিক্সের এই পার্ট নিয়ে প্রথম ভাবনা চিন্তা করেন স্যার আইজ্যাক নিউটন। ইনি ইংল্যান্ডের লোক ছিলেন। আর আরও একজন ম্যাথমেটিশিয়ান যিনি ইন্ডিপেন্ডেন্টভাবে এই পার্টটা নিয়ে প্রথম ভাবনা চিন্তা করেছিলেন,
তিনি হচ্ছেন লিবনিজ, ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান। তো লিবনিজ ইনি হচ্ছে ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান, আর আরেকজন ম্যাথমেটিশিয়ান ইনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। তো এনারা দুজন প্রথম ম্যাথমেটিক্সের এই পার্ট নিয়ে ভাবনা চিন্তা করেন, এবং এই চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথমেটিক্সের কলন বিদ্যা নামক একটি পার্টের উৎপত্তি হয়। তো যাই হোক, আমরা লিমিট সম্পর্কে যদি আরও একটু ধারণা আমাদের ক্লিয়ার করতে হয়, তো আমরা যেটা বলছিলাম যে অপেক্ষকের সীমাস্থ মান, কোনো চলরাশি, মনে করো এক্স হচ্ছে একটা চলরাশি, তো কোনো চলরাশি যদি কোনো একটা ধ্রুবকের নিকটবর্তী কোনো মান নিতে যাচ্ছে মনে করো, তাহলে আমি সেটা সিম্বল দিয়ে যদি বোঝাতে চাই ম্যাথমেটিক্যালি, তাহলে এক্স টেন্ডস টু, মনে করো 3, 3 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, তো 3 ধ্রুবক সংখ্যার কাছের কোনো মান ও নিতে চাইছে। তাহলে আমার এক্স তো একটা স্বাধীন চলরাশি, মনে করো ওয়াই হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট। ওয়াই কেমন? ওয়াই হচ্ছে এফ অফ এক্স, ফাংশন অফ এক্স। তাহলে ওয়াই হচ্ছে, ওয়াই এর মান এক্স এর উপর ডিপেন্ড করছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই এক্স 3-এর নিকটবর্তী ভ্যালু নেওয়ার জন্য আমার ওয়াই বা এফ এক্স এর ভ্যালু কেমনভাবে পরিবর্তন হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমরা শিখব। যে কোনো চলরাশির মান কোনো একটা ধ্রুবকের নিকটবর্তী মানগুলো নেওয়ার জন্য তার সঙ্গে ডিপেন্ড করে আছে যে অপেক্ষক, তার ভ্যালু কিভাবে পরিবর্তন হবে, বা সেইটাই আমরা এখানে আলোচনা করব। সেটাই হচ্ছে আমাদের লিমিটের বিষয়বস্তু। তো প্রশ্ন হচ্ছে যে এক্স চলরাশির মান এই যে 3-এর দিকে যাচ্ছে, এটা কেমনভাবে যেতে পারে। আমি একটা সংখ্যা রাখার সাহায্যে যদি একটু আলোচনা করি, মনে করো এখানে 3 সংখ্যাটা আছে, তো এক্স চলরাশির মান এই নেগেটিভের দিক থেকে 3-এর দিকে যেতে পারে, আবার পজিটিভের দিক থেকে 3-এর কাছে আসতে পারে। এখন নেগেটিভের দিক থেকে 3-এর কাছে যাচ্ছে, তার মানে কথার কথা 2.9, তারপরে আরও কাছে যেতে চাইছে 2.29, 2.39, এইভাবে ও ভ্যালুগুলো নিতে চাইছে আস্তে আস্তে, এইভাবে চলছে, এইভাবে ও 3-এর কাছে যেতে চাইছে। আর যদি পজিটিভের দিক থেকে যদি 3-এর দিকে আসে, তাহলে মনে করো 3.1 ভ্যালু নিয়েছে প্রথমে, তারপর আরও কাছে 3.01, 3.201, 3.301, এইভাবে ও 3-এর কাছে আসছে। তো এইভাবে এই ভ্যালুগুলো নেওয়ার জন্য কথার কথা ওয়াই বা এফ এক্স এর মান কেমন হতে পারে, আমরা সেটা একটু আলোচনা করব। আচ্ছা, এখানে আরও একটা কথা বলবো যে আমরা সিম্বলিক্যালি এটা কিভাবে লিখবো, যে এটাকে সিম্বলিক্যালি লেখা হয় লিমিট, এলটি দিয়ে লেখা যায়, তুমি চাইলে LIM দিয়ে লিখতে পারো। লিমিট এক্স টেন্ডস টু 3, যে যদি আমার নেগেটিভের দিকে থেকে আসে, তাহলে এটা 3-এর মাথায় মাইনাস দিয়ে দেবো, যে তাহলে আমরা বুঝবো যে এক্স নেগেটিভের দিক থেকে 3-এর দিকে যেতে চাইছে। তো এক্স এই নেগেটিভের দিক থেকে 3-এর দিকে যাওয়ার জন্য এফ এক্স এর ভ্যালু কত হবে সেটা আমরা বের করব। আর যদি পজিটিভের দিক থেকে যায়, সেটাকে কেমনভাবে লিখব, লিমিট এক্স টেন্ডস টু 3-এর মাথায় প্লাস, মানে প্লাসের দিক থেকে আসছে, এবং এফ এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করব সেটা একটু পরে আসবো। আচ্ছা, এখানে একটা কথা বলবো যে এই যে নেগেটিভের দিক থেকে গেলে আমার এই ফাংশনটার ভ্যালু যা হবে, পজিটিভের দিক থেকে গেলেও ফাংশনটার ভ্যালু যদি তাই হয়, তাহলে বলবো লিমিট এক্সিস্ট করছে, বা লিমিটের অস্তিত্ব আছে, না হলে লিমিটের অস্তিত্ব নেই। কখনো কখনো আমাদের আসবে যে লিমিটের অস্তিত্ব নেই।
আবার কখনো কখনো লিমিটের অস্তিত্ব থাকবে। যেক্ষেত্রে আমাদের লিমিটের অস্তিত্ব থাকবে আমরা সেক্ষেত্রে লিমিট ক্যালকুলেট করব। এখন আমি একটা এক্সাম্পল এখানে রেখেছি। এখানে দেখো একটা ফাংশন আমি ধরে নিচ্ছি, আমি খুব খুব একটা সোজা ফাংশন ধরেছি। তো সোজা ফাংশন ধরেছি তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা আরো জটিল ফাংশন নিতে পারো। তো একই মানে কনসেপ্ট হচ্ছে একই। তো আমি এখানে এক্স এর ভ্যালু রেখেছি ওই একটু আগে যেটা বলছিলাম যে নেগেটিভের দিক থেকে যাচ্ছে। তো চলরাশির মান এক্স চলরাশিটির মান 2.9, 2.99, 2.3 2.4 এইভাবে 5টা 6টা 7টা 9 রেখেছি, আরও নেওয়া যেতে পারতো। তো আমি এটা ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে রেখেছি যে এফএক্স এর ভ্যালু এখানে দেখো, এটা আমি এফএক্সটা নিয়েছি 4x+1, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, দিয়ে তুমি 4 দিয়ে গুণ করে +1 করো, করলে এই ভ্যালুটা আসবে। তাহলে 12.6, এটা আসছে 12.96, এটা আসছে 12.296, 12.396, 12.496, 12.596, 12.696, এইভাবে আস্তে আস্তে একটা জিনিস বোঝা যাচ্ছে এটা 12.6, 9, 7, তার মানে অ্যাকচুয়াল এরা 13-র দিকে যেতে চাইছে। এক্স যত 3-এর দিকে যেতে চাইছে, আমরা দেখতে পাচ্ছি এফএক্সটা যেতে চাইছে কার দিকে, 13-র দিকে যেতে চাইছে। এফএক্স এর ভ্যালু একদম 13-র কাছাকাছি যেতে চাইছে। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভের দিক থেকে গেলাম। যদি পজিটিভের দিক থেকে যাওয়া হয় তাহলে কি হয় একটু দেখে নিই। দেখা যাচ্ছে পজিটিভের দিক থেকে আমি নিয়েছি 3.1, 3.01, 3.201, 3.01, 4.01, 5.01, 6.01, এইভাবে নিয়েছি। দেখছি এফএক্স এর ভ্যালু 13.4, 13.04, 13.204। ঠিক আছে, আস্তে 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 যত আমি এক্স এর মান যত 3-এর খুব কাছে নিচ্ছি, তত দেখতে পাচ্ছি এফএক্স এর মান 13-এর খুব কাছে চলে যাচ্ছে, 13-এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে আমরা এরকম ভাবে লিখবো, বলেছি যে লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস এফএক্স এর ভ্যালুও 13-র কাছাকাছি হচ্ছে, এবং লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফএক্স এর ভ্যালুও 13-র কাছাকাছি যেতে চাইছে। তো এখানে একটা জিনিস খেয়াল করার, যে এক্স এর ভ্যালুটা, একটা জিনিস দেখো, আমি একটু আগে সংখ্যা রেখা এঁকেছিলাম যে এখানে হচ্ছে 3, তো এর 3-এর দিকে আসছে, এদিক থেকে হতে পারে এদিক থেকে হতে পারে। তো আমি এই যত কাছাকাছি ভ্যালু নেবো তত আমার বুঝতে তোমার সুবিধা হবে। তো এখানে দেখো আমি পজিটিভের দিক থেকে নিয়েছি 3.601, তো এখানে দেখো 3.601 মাইনাস 3, এইটা বিয়োগ করলে কি দাঁড়ায় 0.00000601। ঠিক একইভাবে যখন এফএক্স এর দিকে আমি ওই এর কারেসপন্ডিং এফএক্স এর ভ্যালুটা যদি নিই, দেখো 13 দশমিক কত একটা আছে, 6টা 0 বোধ হয় 4, তাহলে এর থেকে আমি 13 সংখ্যাটা যদি বাদ দিই তাহলে পাচ্ছি 0.6টা 0 4। খেয়াল করো, তোমাদের বইয়ে আছে দেখবে। তাহলে আমরা যেটা পেলাম, একটু আরো একবার প্রথম থেকে বলি, যে এক্স চলরাশির মান 3-এর কাছাকাছি কোনো একটা সংখ্যা নেওয়ার দরুন, তো এখানে এই 3-এর খুব কাছে, যেটাকে আমাদের নেবারহুড বলা হয়, তোমরা দেখবে তোমাদের বইয়ে নেবারহুড আছে। আচ্ছা, নেবারহুড মানে তো প্রতিবেশী, তো এখানে 3-এর খুব কাছে সেই সংখ্যাটা কেমন বলা হয়েছে, যে 3-এর পর মনে করো 20টা 0 1, বা যদি পজিটিভের দিক থেকে আসে, যদি নেগেটিভের দিক থেকে আসে তাহলে হচ্ছে মনে করো 2-এর পর 20টা 9, তাহলে একদম 3-এর কাছাকাছি, একদম 3-এর কাছাকাছি সংখ্যা এর জন্য। তো আমাদের এর উপরে ডিপেন্ডেন্ট, এই আমার এক্স চলরাশির উপর নির্ভর করে রয়েছে এরকম একটা ফাংশন বা অপেক্ষক এফএক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে 13-এর খুব কাছাকাছি সংখ্যা নিচ্ছে। সুতরাং আমাদের এক্ষেত্রে
নেগেটিভের দিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, সেটা আমি একটু আগেই বলেছি, সেটা লেখা হয় এইভাবে, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস, লেফট হ্যান্ড লিমিট বলা হয় এটাকে এফ এক্স, এর ভ্যালুও দেখতে পাচ্ছি 13 হচ্ছে, এবং রাইট হ্যান্ডের দিকে যখন থেকে আসছি তখন এফ এক্সের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমার 13-র কাছাকাছি খুব সংখ্যা একটা হচ্ছে। যেহেতু এই দুটো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম যদি হয় তাহলে পরে আমাদের লিমিট এক্সিস্ট করে বা লিমিটের অস্তিত্ব থাকে, না হলে লিমিটের কোনো অস্তিত্ব নেই। তো এখানে তোমাদের বইয়ে দেখবে ইপসাইলন ডেল্টা ডেফিনেশন রয়েছে। তো ইপসাইলন ডেল্টা ডেফিনেশন আমি এই ছোট্ট যে এক্সাম্পল দিয়েছি এর থেকে তুমি ইপসাইলন ডেল্টা ডেফিনেশন তুমি আরো ভালো করে বুঝে নিতে পারো। ইপসাইলন আর ডেল্টা হচ্ছে দুটো খুব ছোট্ট ধনাত্মক সংখ্যা, এটা গ্রিক বর্ণমালার দুটো বর্ণ, খুব ছোট্ট ধনাত্মক দুটো সংখ্যা বলছে ফর ডেল্টা গেটার 0, তোমার এই 3 যে একটু আগে ছবিটা আঁকলাম, 3-এর পাশে তুমি এদিকে ডেল্টা ডিফারেন্সে আর ডান দিকেও ডেল্টা ডিফারেন্স থেকে যদি কোনো বিন্দু নাও, এই নেবারহুড থেকে যদি কোনো বিন্দু নাও, যেহেতু এক্স এর মান 3 নয় তাহলে 3 তুমি নিচ্ছ না, কিন্তু 3-এর কাছাকাছি দুটো সংখ্যা যদি নাও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ঠিক এইভাবে প্রকাশ করা হয় যে 3 মাইনাস এক্স মাইনাস 3, এইটা মডিউলাস দিয়ে প্রকাশ করা হয়, কারণ এক্স আর 3 এর মধ্যে কখনো নেগেটিভের দিক থেকে যাচ্ছে কখনো পজিটিভের দিক থেকে আসছে, তো আমরা অলওয়েজ পজিটিভটা নেব। তো এটা গ্রেটার দ্যান 0 এবং লেস দ্যান ডেল্টা, ডেল্টা কিন্তু 0-র কাছাকাছি একটা সংখ্যা, একদম 0-র কাছাকাছি একটা সংখ্যা, কিন্তু 0 নয়। তার মানে হচ্ছে এক্স এর মান 3 মাইনাস ডেল্টা আর 3 প্লাস ডেল্টা এর মধ্যে, এইটাকে বলা হচ্ছে নেবারহুড। দেখো 3 মাইনাস ডেল্টা, ডেল্টা কিন্তু খুব সামান্য একটা সংখ্যা, তো এই 3 মাইনাস ডেল্টা মানে এখান থেকে বিন্দু নিচ্ছি একদম গায়ের কাছে থেকে, আবার 3 প্লাস ডেল্টা মানে একদম গায়ের কাছে থেকে বিন্দু নিচ্ছি, নেয়ার এক্স এর মান ওইটা নেয়ার জন্য এফ এক্স এর ভ্যালু কি হচ্ছে আমরা একটু আগেই দেখতে পেয়েছি যে 13-এর নেবারহুডের কোনো একটা সংখ্যা আসছে, 13-এর নেবারহুড মানে একদম 13-র কাছাকাছি কোনো একটা সংখ্যা, তো সেটাকে এরকম করে লেখা হয় যে এফ এক্স, যেহেতু 13 এসছে ভ্যালুটা, তাহলে এফ এক্স মাইনাস 13, এই মডিউলাসটা হচ্ছে লেস দেন ইপসাইলন। লেস দেন ইপসাইলন মানে এফ এক্স এর মান 13-এর খুব কাছে, লেস দেন ইপসাইলন তার মানে হচ্ছে ইপসাইলন তো 0-র কাছে একটা সংখ্যা, তাহলে এফ এক্স মাইনাস 13 এর মান কত, 0-র কাছের সংখ্যার থেকেও ছোট, তার মানে একদম এফ এক্স এর ভ্যালুটা 13-র কাছে। এটাই হচ্ছে আমাদের লিমিটের মূল কনসেপ্ট, যে যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে এবং দুটোর মান যদি সেম হয় তাহলে বলবো আমার লিমিট এক্সিস্ট করবে বা লিমিটের অস্তিত্ব থাকবে। তো এরপর আমাদের একটু আগে যে এক্সাম্পল ছিল সেখান থেকে একটুখানি বলবো, যে তাহলে আমরা নিয়েছিলাম এক্স মাইনাস এইটা, ডেল্টা মানে কি, ডেল্টার ভ্যালুটা আমি একটু তোমাকে ছবিতে দেখিয়ে দিই। এই যে এখানে দেখো আমি এইটা থেকে বলছি, মনে করো আমি এক্স এর ভ্যালু এটা নিয়েছি 3.301, তাহলে এখানে হচ্ছে এক্স এর জায়গায় 3.30 বা 401 বিয়োগ 3, তো এটার মান কত হবে, এটা সমান কত আসবে, 0.4 হোক, 5টা শূন্য হোক, 6টা শূন্য হোক, 1, এখানে 4টে শূন্য নিয়েছি তাই তোমার 4.01 আসবে। এইটা এক্ষেত্রে ডেল্টা মানে হচ্ছে এইটা, খেয়াল করো এটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা কিন্তু 0-র খুব কাছের সংখ্যা। এবার আমার মডিউলাস কেন দেওয়া হয়েছে, যখন আমার এক্স এর ভ্যালু ওই নেগেটিভের দিক থেকে আসছিল তখন এক্স এর ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট কথা 5টা নয় বিয়োগ 3, তাই এটার মান তো তোমার নেগেটিভ আসবে, কিন্তু আমি মডিউলাস দিচ্ছি এই কারণে, কারণ আমার পজিটিভের আমি নিতে চাইছি এটা হচ্ছে
এই বিয়োগফলটা পজিটিভ নেব। তাহলে এই বিয়োগফলটা আমার কত হচ্ছে, বিয়োগ করে তুমি দেখো সেই 0.000001, তো সেটার ভ্যালু হচ্ছে, সেটাকেই আমরা বলছি ডেল্টা। তো আর ইপসাইলন কোনটাকে বলছি, খেয়াল করো তোমার এক্ষেত্রে লিমিটের মান এসছে 13, তাহলে 13 যদি তুমি পজিটিভের দিক থেকে নাও, তাহলে 13 মাইনাস পজিটিভের দিকে দেখো তোমার ভ্যালু এসছে এই কারেসপন্ডিং এক্স এর ভ্যালুর জন্য কথার কথা 13 দশমিক, তুমি আগের টেবিলে থেকে দেখে নেবে, মনে হয় এরকম কিছু একটা ভ্যালু মনে করো এলো। যেহেতু এই সংখ্যাটা বড় তাই আমি মডিউলাস দিয়ে নেবো, এটা লেস দেন ইপসাইলন, তার মানে এক্ষেত্রে ইপসাইলনের ভ্যালু হচ্ছে 0.00001। এই জন্য বলা হচ্ছে যে ইপসাইলন আর ডেল্টা হচ্ছে খুব ছোট্ট সংখ্যা, যে দুটো সংখ্যা হচ্ছে তুমি যত ছোট ভাবতে পারো তার থেকেও ছোট সংখ্যার জন্য তোমার হচ্ছে এক্স 3-এর দিকে যাওয়ার জন্য এফএক্স এর ভ্যালুটা 13-র দিকে যাচ্ছে। যদি আমরা এটাকে এরকম করে লিখি, ইন জেনারেল লিখি, তাহলে এক্স মনে করছি টেন্স টু এ, এর জন্য এফএক্স দেখা যাচ্ছে আমাদের টেন্স টু এল হচ্ছে। যদি আরো ভালো করে বলি যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাসের দিকে যাচ্ছে, এফএক্স এর মান মনে করো L1, লিমিট এক্স টেন্স টু এ প্লাস, এফএক্স এর মান মনে করো L2। এই দুটো মান কিন্তু আলাদা নয়, L1 যা হবে L2 যদি তাই হয় তাহলে কিন্তু লিমিট এক্সিস্ট করবে, নতুবা এই লিমিট এক্সিস্ট করবে না। এবার হয়তো তোমার খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্ক করার সময় তোমার ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে, বা আরো কিছু উদাহরণ বইয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে। আর লিমিটের উপরে কিছু থিওরি রয়েছে, এই থিওরিগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, যদি কোনো একটা ধ্রুবক ইনটু একটা ফাংশন থাকে, তাহলে ধ্রুবকটাকে টেনে বাইরে বের করে দেওয়া যাবে, দিয়ে লিমিট ভিতর এই এফএক্স এর উপরে লিমিটের এফেক্ট এরকম ভাবে করা যাবে অঙ্ক করার সময়। আবার মনে করো এই মাঝখানে দুটো ফাংশনের মাঝখানে প্লাস মাইনাস আছে, তাহলে লিমিটটাকে ভেঙে একবার একে আর একবার একে লিমিট এইভাবে ভেঙে লেখা যাবে। এগুলো হচ্ছে থিওরি, তোমার মনে রাখতে হবে, তাহলে তুমি অঙ্ক করতে পারবে। এরপরে দেখো লিমিট গুণ আছে, তাহলে গুণ থাকলেও তুমি লিমিট এক্সটেন্স টু এ এইটা আবার গুণ লিমিট এক্সটেন্স টু এ এই ফাংশনটা লিখতে পারবে। ঠিক ভাগের সময়ও তাই, উপরে লিমিট ভেঙে এইভাবে লেখা যাবে, নিচে এইভাবে লেখা যাবে, এগুলো একটু দেখে নেবে। এরপর এই যে লিমিট এক্স টেন্স টু এ ফাই, মনে করো এখানে দুটো ফাংশন আছে, মনে করো লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এফ এক্স আছে, তাহলে আমার প্রয়োজন অনুসারে আমি ফাই আর লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর ভ্যালুটা প্রথমে বের করে নিতে পারবো, তারপর ফাই অফ এক্স এর ভ্যালুটা বের করবো, এটা করা যায়। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটাতে তুমি প্রয়োজন অনুসারে তোমার যদি সুবিধা মনে করো এক্স মাইনাস এ সমান এইচ বসিয়ে দেবে, বা এক্স সমান এ প্লাস এইচ বসাতে পারবে, তোমার প্রয়োজন যদি হয়। অঙ্ক করার সময় লাগবে এই থিওরি, এক্স সমান এ প্লাস এইচ বসিয়ে দেবো। খেয়াল করো এক্স সমান এ প্লাস এইচ, তো আমরা তো একটু আগে জেনেছি যে লিমিট এক্স টেন্স টু এ, তো আমি ধরছি কি এক্স সমান এ প্লাস এইচ, এই এইচ কিন্তু টেন্স টু জিরো হবে। কেন? আমার তো এক্স টেন্স টু এ হতে গেলে কি হতে হবে, এইচ টেন্স টু জিরো। এটাকে ট্রান্সফার করে এরকম করে লেখা যাচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স এর জায়গায় এ প্লাস এইচ, এটা বসিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন হবে অঙ্ক করতে গিয়ে তখন ব্যবহার করা হবে, তুমি শুধু এখন একবার করে এটা দেখে রাখো। লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স এর ভ্যালু 1, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, এটা মনে রাখবে। লিমিট এক্স টেন্স টু এ, এই এক্স এর মাথায় এন মাইনাস এ এর মাথায় এন, এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ এর মাথায় এন মাইনাস 1, এগুলো প্রমাণ বইয়ে প্রত্যেকটা করে দেওয়া আছে, কিন্তু তোমার যেহেতু সব শর্ট প্রশ্ন প্রমাণ না, মানে দেখে রাখবে, কিন্তু খুব বেশি প্র্যাকটিস না করলেও চলবে, শুধু তোমার হচ্ছে এই স্টেটমেন্টগুলো মনে রাখলে হবে। তো আমি যাই হোক একটা প্রমাণ অন্তত এখানে করে দেখাই। দেখো, লিমিট এক্স টেন্স টু এ, এইভাবে লিমিট লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো। তো এইটার ভ্যালু খেয়াল করো, এক্স এর মাথায় এন মাইনাস এ এর মাথায় এন, তোমরা বোধহয় বাইনোমিয়াল থিওরিতে এটা শিখেছো যে এটাকে ভেঙে এরকম লেখা যায় এক্স মাইনাস এ ইন্টু, এখানে ঘাত জাস্ট 1 করে কমবে,
এখানে হবে এক্স মাইনাস এই এক্স এর মাথায় এইটা ইন্টু আস্তে আস্তে এর মাথায় 1 আসবে, তারপর বোধ হয় n-2 ইন্টু এ স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এর শেষ টার্মটা কি হবে, যে এখানে আসবে এর মাথায় n-1, আর এক্স এর মাথায় এটা থাকবে না আর। তো আর নিচে দেখো এক্স মাইনাস এ, তাহলে কি হবে, এটা দেখো কেটে যাবে, আর উপরে যেটা থাকছে এটাকে তুমি একটু আগে লিমিটের থিওরি শিখেছো যে এরকম থাকলে প্লাস আছে প্রত্যেকটা, তো এরকম থাকলে ভেঙে ভেঙে লেখা যায়। তাহলে কি হবে, লিমিট এক্স এর মাথায় n-1, তারপর প্লাস আবার লিমিট এক্স টেন্স টু এ, এখানে হবে এক্স এর মাথায় n-1 ইন্টু এ, এইভাবে চলতে থাকবে। আমি আর লিখছি না, এখানে শেষেরটা থাকবে লিমিট এক্স টেন্স টু এ, এর মাথায় n-1। খেয়াল করো, এখানে এক্স এর জায়গায় আমি যদি এ বসিয়ে দিই তাহলে এ এর মাথায় n-1, প্লাস এখানেও যদি বসিয়ে দিই তাহলে আমি মনে হয় এটা ভুল লিখেছি, এটা হচ্ছে 2 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে এটা হচ্ছে 2, যাই হোক এর পরের টার্মটা আমি লিখিনি। তাহলে এখানে কি হবে, এ এর মাথায় n-2 ইন্টু এ ডট 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 প্লাস, এইখানে যেহেতু এক্স নেই তাহলে যা আছে সেটাই বসে রইল। তাহলে একটা জিনিস খেয়াল করে করো, এটা হচ্ছে এ এর মাথায় n-1 প্লাস এখানে এর মাথায় 1 গুণ করলে কিন্তু এর মাথায় n-1, ঠিক এর পরের টার্মটা যদি আমি লিখতাম এটাই আসতো, তারপর এটা আসবে। তো সেক্ষেত্রে এখানে কতগুলো টার্ম রয়েছে, একটা দুটো তিনটে, এটা হচ্ছে এনখানা টার্ম রয়েছে। যেহেতু এখানে মাথায় এন ছিল তাহলে এখানে কতগুলো টার্ম রয়েছে, এনখানা টার্ম রয়েছে। তো সেই জন্য এন ইন্টু এর মাথায় n-1। যাই হোক, এই শুধুমাত্র তুমি স্টেটমেন্ট মনে রাখলে তোমার অঙ্ক করতে পারবে। এরপরে আমি এখানে তোমাদের বইয়ে প্রত্যেকটা প্রমাণ করে দেওয়া আছে, তো প্রমাণ যেহেতু পরীক্ষায় আসবে না সেই জন্য আমি আর এগুলো আলোচনা করছি না, কিন্তু থিওরিগুলো তোমার অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। লিমিট এক্স টেন্স টু 0, ই এর মাথায় x-1, নিচে এক্স এটা সমান 1, এগুলো একটু দেখে রাখবে, আমি আর বলছি না, একটু দেখে নেবে।